কর্ম করলে তার ফল পেতে হয়, হিন্দু শাস্ত্রে বলা হয়। মোহাম্মদ ইউনূস যা কর্ম করেছে, হিন্দুদের ওপর যেভাবে অত্যাচার চালিয়েছে, যেভাবে সন্ত্রাস রাজ সৃষ্টি করেছে বাংলাদেশে, এবার তা শেষ হতে চলেছে। বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের কার্যকাল, তার শাসন, সন্ত্রাসের শাসন শেষ হতে চলেছে। মোহাম্মদ ইউনূস পন্থী যারা শুনছেন তাদের বলছি, আমি খুব বিশ্বস্ত সূত্রে জেনে বলছি, মোহাম্মদ ইউনূস পন্থী জঙ্গিবাদী যারা বাংলাদেশ থেকে শুনছেন, আপনাদের দিন শেষ হতে চলেছে। মোহাম্মদ ইউনূস পাততাড়ি গোটাচ্ছেন, মোহাম্মদ ইউনূস পাততাড়ি গুটিয়ে চীনে যাবেন, চীন থেকে ফিরবেন কিনা প্রশ্ন, যদি ফেরেনও তার হাতে ক্ষমতা ফিরবে কিনা প্রশ্ন। আমার হাতে এই টপ সিক্রেট ফাইল এসে পৌঁছেছে। টপ সিক্রেট এই ফাইল সরাসরি মোহাম্মদ ইউনূসের টেবিল, তার টেবিল, সেই টেবিল থেকে এই টপ সিক্রেট ফাইল রিপাবলিক বাংলার হাতে এসে পৌঁছেছে। এই টপ সিক্রেট ফাইলে একের পর এক তথ্য, হাই লেভেল মিটিং অ্যাট বাংলাদেশি আর্মি হেডকোয়ার্টার, একের পর এক তথ্য যেগুলো আমি হাইলাইট করেছি, হাইলাইট করে দেখাচ্ছি কি কি তথ্য এই মুহূর্তে রিপাবলিক বাংলার হাতে এসে পৌঁছেছে। এবং এই টপ সিক্রেট ফাইল যেটা আমার হাতে রয়েছে, যেখানে বাংলাদেশ মিলিটারি হেডকোয়ার্টারের সমস্ত বৈঠকের সবচেয়ে বড় বড় খবর, সবচেয়ে বড় বড় পয়েন্টগুলো যেগুলো গোপন রাখার চেষ্টা করেছিল মোহাম্মদ ইউনূস, সেগুলো ফাঁস হয়ে গিয়েছে, সেগুলো এখন এই মুহূর্তে আমার হাতে এসে পৌঁছেছে। এই ফাইল কোথায় ছিল? যখন একদিকে সেনাবাহিনীর বৈঠক চলছে, তখন সেই বৈঠকের সমস্ত আপডেট ইউনূসকে দেওয়ার জন্য এক পক্ষ রেডি ছিল, তারা একটি ফাইল তৈরি করে। সেই ফাইল মোহাম্মদ ইউনূসের টেবিলের ওপর রাখা ছিল, সেই ফাইল এখন রিপাবলিক বাংলার হাতে। এই ফাইলে কি লেখা রয়েছে? একদিকে জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বে অত্যন্ত হাই লেভেলের বৈঠক হয় সেনাবাহিনীর সদর দপ্তরে। সেই বৈঠকে বাংলাদেশের সেনার প্রত্যেক বিভাগের বিভিন্ন পদমর্যাদার কর্তারা ছিলেন। কারা ছিলেন আমাদের তো নাম জানার কথা নয়, মোহাম্মদ ইউনূস কিন্তু নামগুলো আমরা জানি। এই বৈঠকে লেফটেন্যান্ট জেনারেল ছিলেন 5 জন। লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, তিনি হচ্ছেন চিফ অফ জেনারেল স্টাফ। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক, কমান্ড্যান্ট ন্যাশনাল ডিফেন্স কলেজ, এছাড়াও লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান থেকে শুরু করে একাধিক নাম, এই প্রত্যেকটা দাগ হচ্ছে এক একটা নাম। এরা সবাই উপস্থিত ছিলেন। এবার বিষয় হচ্ছে, এই যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে কি আলোচনা হয়, সেই নিয়ে কথা বলতে গেলে প্রথমেই যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, বলা হচ্ছে বাংলাদেশের যে কোনো সময় জরুরি অবস্থার ঘোষণা হতে পারে। বাংলাদেশের সেনাপ্রধান এই মুহূর্তে এই কথা ভাবছেন। আর যখন এই কথা ভাবছেন, তখন ইন্টারন্যাশনাল অর্থাৎ আন্তর্জাতিক ক্ষেত্রে কতটা সমর্থন পাবেন তারা তা বোঝার চেষ্টা করেন। বলা হচ্ছে, সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, একাধিক দেশ বিশ্বের বাংলাদেশে শান্তি কায়েম করার জন্য এই জরুরি অবস্থার সমর্থন করতে চলেছে। অর্থাৎ বাংলাদেশি সেনা যদি এই মুহূর্তে ডিক্লেয়ার করে, ইমার্জেন্সি ডিক্লেয়ার করে, জরুরি অবস্থা ডিক্লেয়ার করে, সেনা শাসন ঘোষণা করে, তাহলে সেই সমস্ত ক্ষমতা, সেই সমস্ত ডিসিশন, সেই সমস্ত সিদ্ধান্তের সমর্থন করবে আন্তর্জাতিক বেশ কয়েকটি দেশ, বিশ্বের বেশ কয়েকটি দেশ। আর কি লেখা রয়েছে এই টপ সিক্রেট ফাইলে? টপ সিক্রেট ফাইলে লেখা রয়েছে, আমি একদম কোট আনকোট পড়ছি, যে হাসনাত আবদুল্লাহ সহ, ন্যাশনাল সিটিজেন পার্টির হাসনাত আবদুল্লাহ সহ একাধিক ব্যক্তি সেনার বিরুদ্ধে যে বিরূপ মন্তব্য করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা লেখা রয়েছে। আপনারা দিন গুনতে আরম্ভ করুন, ইউনূসপন্থীরা দিন গুনতে আরম্ভ করুন। এবং লেখা রয়েছে যে ইলেকশন যাতে দ্রুত করা হয়, তাই নিয়ে কিভাবে সেটা করা হবে তাই নিয়ে আলোচনা হয়েছে এই টপ সিক্রেট ফাইল। এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ এই মুহূর্তে আপডেট উঠে আসছে। এই মুহূর্তে বিগ ব্রেকিং, বাংলাদেশ সেনাবাহিনীর একদম মাথায় যিনি বসে রয়েছেন তার তরফ থেকে সরাসরি বার্তা দেওয়া হলো। ঢাকায় বাংলাদেশ সেনাপ্রধানের জরুরি বৈঠকে সেনা আধিকারিকদের কি বলেছেন ওয়াকারুজ্জামান? 1 নম্বর, দেশে স্বচ্ছ নির্বাচন করাতে বার্তা সেনাপ্রধানের। সেনাপ্রধান সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, বার্তা দিয়ে দিয়েছেন যে দেশে নির্বাচন করতেই হবে। তিনি আরও বলছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, তিনি বলছেন, সূত্র মারফত জানা যাচ্ছে, বাংলাদেশে অনভিপ্রেত কিছু ঘটার আশঙ্কা রয়েছে, বাংলাদেশে ভয়ঙ্কর কিছু ঘটতে পারে। সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান। সেনার বিরুদ্ধে গুজব ছড়ানোর অভিযোগ করেছেন সেনাপ্রধান। কার কথা বলছেন? হাসনাত আবদুল্লাহর মতো নেতাদের কথা বলছেন কি? প্রশ্ন। এছাড়াও বাংলাদেশে জরুরি অবস্থা জারির পথে সেনাবাহিনী চিন্তা করছে, সেনাবাহিনী কি করা যায়। অত্যন্ত বড় খবর, বিগ ব্রেকিং উঠে আসছে বাংলাদেশ থেকে। প্রতি মুহূর্তে আপডেট হচ্ছে, প্রতি মুহূর্তে নতুন ইনফরমেশন আসছে। বাংলাদেশের সেনাবাহিনী বসে নেই, গোটা বাংলাদেশে টহল দিচ্ছে। এবার শোনাই
নাসির পাটোয়ারি তিনি বিভিন্ন জায়গায় বারবার বক্তব্য রেখে বিভিন্ন দায়িত্ব পেয়েছিলেন, কখনো কোনো জায়গায় তাকে দেখা যায় তিনি ইউনূসের পক্ষে কথা বলছেন, কখনো তিনি বলেন সরকারের কি করা উচিত। সেই স্বঘোষিত নেতা নাসির পাটোয়ারি তিনি বলেন দুদিন আগে যে ক্যান্টনমেন্টে বসে রাজনীতি করা যাবে না, অর্থাৎ সেনাবাহিনী সেনাপ্রধানকে হুমকি দেন। কি বলেছিলেন তিনি, শুনুন। আপনারা আপনাদের কাজ করুন, রাজনীতির মাঠে রাজনীতি গড়াতে দিন, ক্যান্টনমেন্টে থেকে রাজনীতিতে নাক গলাবেন না, অযাচিত হস্তক্ষেপ করবেন না। আর রাজনীতিবিদদেরকেও আমরা সতর্ক করে বলতে চাই, এবারের লড়াইটা হবে জনগণের লড়াই। এবারের লড়াইটা কোনো ক্যান্টনমেন্টের কোনো লড়াই হবে না, এবারের লড়াইটা কোনো পিছনের দরজা দিয়ে কোনো লড়াই হবে না। জাতীয় নাগরিক পার্টির নেতা নাসির পাটোয়ারি সে বলছে যে সেনাবাহিনীকে সে হুমকি দিচ্ছে, এক প্রকার বলছে যে আপনারা কিন্তু কোনোভাবে রাজনীতিতে নাক গলাবেন না। যদি এই সেনাবাহিনী না থাকতো বাংলাদেশে, তাহলে আজকে বাংলাদেশের কি পরিস্থিতি হতো? শেখ হাসিনা যাওয়ার পর কি পরিস্থিতি হয়েছিল? এক একজন পুলিশকে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। আপনাদের আন্দোলনকারীরা পুলিশদের ঝুলিয়ে দেন, হিন্দুদের বাড়ি পুড়িয়ে দেন, হিন্দুদের হত্যা করে। সেই জঙ্গিবাদী যারা হিন্দুদের হত্যা করে, যারা হিন্দুদের বাড়ি পুড়িয়ে দেয়, এই সেনাবাহিনী না থাকলে তারা তো এখন বাংলাদেশে তাণ্ডব নৃত্য করতো। তাদেরকে আপনারা এই এত বড় বড় কথা বলছেন। এবার একটা পোস্ট দেখাই, হাসনাত আবদুল্লাহ কদিন আগে ফেসবুকে পোস্ট করে। হাসনাত আবদুল্লাহ এ হচ্ছে এই এনসিপির নেতা। সে লেখে এই লাইনটা দেখুন, রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে, ভারত নাকি এই পরিকল্পনা করছে। তিনি বলছে আমি সহ আরো দুজনের কাছে ক্যান্টনমেন্ট থেকে নাকি তার কাছে বার্তা যায়, অফার যায়, যে বলা হয়েছে আপনারা অ্যাকসেপ্ট করে নিন এই নতুন আওয়ামী লীগকে। এবং তিনি এক প্রকার সেনাবাহিনীকে বলে দিলেন যে এইটা কিন্তু করা যাবে না। তিনি বলছেন সেনাবাহিনী নাকি অফার দিচ্ছে এই সমস্ত নেতাদের, এই সমস্ত যারা বিভিন্ন পার্টিতে এই মুহূর্তে চাইছেন নির্বাচন হোক, যে আওয়ামী লীগকে নতুনভাবে ফিরিয়ে আনার, এবং ভারতের পক্ষে নাকি সেনাবাহিনী কথা বলছে। আমার আজকের অগ্নিবাণ, আমার আজকের প্রশ্ন, মোহাম্মদ ইউনূস তো ঝুলে রয়েছে একদিকে এই রাজনৈতিক নেতা সকল নিজেদের যারা বলছে জঙ্গিবাদী নেতা বেশ কয়েকজন রয়েছে তার মধ্যে, এবং উল্টো দিকে সেনা। আমার প্রশ্ন, চেয়ার খুইয়ে গ্রেফতার হয়ে হিন্দু হত্যার মূল্য দেবে মোহাম্মদ ইউনূস? চেয়ার তো খুইতে চলেছে, কারণ সেনাবাহিনী ক্ষমতা হাতে নিলে চেয়ার যাবে। তারপর কি গ্রেফতার হবে মোহাম্মদ ইউনূস? যেভাবে তার বিরুদ্ধে অভিযোগ এসছে হিন্দুদের অত্যাচার করার, এবং অত্যাচার করার দিকে তিনি পুরো গোটা সেই তাণ্ডব নৃত্য হতে দিয়েছেন। তিনি নাকি চিফ অ্যাডভাইজার, তিনি গোটা ঘটনা হতে দিয়েছেন। তাহলে তো তার বিরুদ্ধে হওয়া উচিত গণহত্যার মামলা। তিনি কি গ্রেফতার হবেন? হিন্দু হত্যার বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিলেন তাদের উপরে অত্যাচার চলে, হিন্দুদের হত্যা করে চরম মূল্য দেবে মোহাম্মদ ইউনূস। এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিও যারা উপস্থিত রয়েছেন এবং আমার সঙ্গে যারা অনলাইনে যোগ দিচ্ছেন, প্রত্যেকের কাছে আমি যাব, প্রত্যেকের কাছে আমি প্রশ্ন করব, বাংলাদেশে অবশেষে আজ ও কালের মধ্যেই কি ঘোষণা হয়ে যাবে জরুরি অবস্থার। আমার সঙ্গে রয়েছেন বিমল কুমার চন্দ্র, প্রাক্তন নৌসেনা কর্তা। তিনি যখন মুক্তিযুদ্ধ চলছে বাংলাদেশ ভারত, বাংলাদেশকে স্বাধীনতা দেওয়ার পিছনে এনার হাত রয়েছে, এনার অবদান রয়েছে। আমার সঙ্গে রয়েছেন কর্নেল রাজীব কুমার শ্রীবাস্তব, প্রাক্তন সেনাকর্তা। আমার সঙ্গে রয়েছেন নাজমা কওসার, আইনজীবী, সুপ্রিম কোর্ট বাংলাদেশ, তিনি আওয়ামী লীগকে সমর্থন করেন। আর কিছুক্ষণের মধ্যে যোগ দেবেন নরেন্দ্রনাথ মজুমদার, রয়েছেন সাধারণ সম্পাদক, বিবেকানন্দ গবেষণা কেন্দ্র বাংলাদেশ, তিনি থাকবেন। নিঝুম মজুমদার রয়েছেন আইনজীবী এবং বাংলাদেশের আইনজীবী তিনি, তার কাছে আমি প্রথমে যাব কর্নেল শ্রীবাস্তবের কাছে। কর্নেল শ্রীবাস্তব, আমার এই পরপর আপডেট আসছে বাংলাদেশ থেকে। কখনো প্রথম আপডেট রিপাবলিক বাংলার হাতে এই টপ সিক্রেট যে ফাইল এসে পৌঁছেছে, এখানে বলা হচ্ছে যে মিটিং হয়েছে একদম যে আর্মি চিফ অফ আর্মি স্টাফ, তার সঙ্গে যে মিটিং হয়েছে জেনারেল ওয়াকারুজ্জামান, সেখানে বলা হয়েছে নির্বাচন দ্রুত করতে হবে। সেখানে বলা হয়েছে যা পদ্ধতি নেওয়া প্রয়োজন নির্বাচন না করলে হবে না, এবং তার সঙ্গে সঙ্গে নির্বাচন করার আগে ওপিনিয়ন্স ওয়ার সট রিগার্ডিং দ্য আপকামিং ন্যাশনাল ইলেকশন অ্যান্ড পোটেন্সিয়াল ইম্পোজিশন অফ আ স্টেট অফ ইমার্জেন্সি। জরুরি অবস্থা জারি হয়, বাংলাদেশের জরুরি অবস্থা জারি হয়ে এই হিন্দু হত্যাকারী মোহাম্মদ ইউনূস গ্রেফতার হবে, কি মনে হচ্ছে এই মুহূর্তে কি পরিস্থিতি স্যার? খুব ভালো। আজকে 25 মার্চ আছে, আজকে দিনই 1971-এ পাকিস্তান আর্মি বাংলাদেশের আমাদের লাখ লাখ ভাই বোনকে মেরেছিল, আমাদের বোন মাকে গর্জন করে দিয়েছিল। যারা ওরা প্রাণের আহুতি দিয়েছে, বলিদান দিয়েছে, ওনাদেরকে আমি নমস্কার জানাই। আজকে দিন বাংলাদেশের ইতিহাসে লেখা থাকবে, কোনোদিন চিরস্মরণীয় থাকবে, কেউ এটা ভুলবে না। আজকে 25 মার্চ অপারেশন সার্চ লাইট। আমি জিজ্ঞেস করছি ইউনূসকে, আমি জিজ্ঞেস করছি বাংলাদেশের চিফ আর্মি স্টাফকে, কেন বলছেন না উনি পাকিস্তান আর্মিকে,
কি আজকে একটা স্টেটমেন্ট দিন অপারেশন সার্চ লাইটের উপরে। এত লোক মারা গেল, আমি জিজ্ঞেস করছি এই জামাত ইসলামে গোলাম আজম যিনি মারা গেলেন আর ওনার ছেলে ব্রিগেডিয়ার আব্দুল্লাহ, ওনার কাছে কি তোমরা কি বলছো? এই যে এত লোক অপারেশন সার্চ লাইটে মারা গেল, এটা সৎ না মিথ্যে? এটা সৎ, আর তাই জন্য ওদের মুখ খুলবে না। আপনি মনে রাখবেন 24 তারিখে ইউএস প্যাসিফিক কমান্ডের একটা সিনিয়র আমেরিকান জেনারেল বাংলাদেশে আছেন, রাইট? এই কথাগুলো তো ওনার সম্বন্ধে হলো। উনি ডিক্টেট করেছেন নাও অর নেভার, ইলেকশন নাও অর নেভার। এই জেনারেল ওয়াকুরুজ্জামান বলেছেন যতক্ষণ থাকবেন ইনি ইউনুস ইন্টারিম গভর্নমেন্ট হেড, উনি করে আনতে পারবেন না, উনি কমফোর্টেবল নয়। আর আপনি হাসনাতের যে যেটা আপনার ঢাকার একটা আর্সেনিস্ট, ও নিজে ওর আপনি যদি এক্স হ্যান্ডেলে দেখেন, উনি বললেন যে প্রফেসর ইউনুস নিয়ে তো আমাদের জেনারেল ওয়াকুরুজ্জামান খুব ভালো সস করতেন না, উনি বলেন আমি বুকে ইট পাথর দিয়ে আমি ওনাকে মেনেছি। তাহলে উনি বলেছেন ঠিক ডক্টর ইউনুস হ্যাজ টু গো, এন্ড যদি ইউনুস যায় তাহলে অপশন কি আছে? ঠিক বলছে, বুকে পাথর রেখে আমরা মোহাম্মদ ইউনুসকে মেনে নিয়েছি, এটা ওয়াকারুজ্জামান বলেছেন। ইয়েস, ওই মিটিং এ। ইয়েস, বুকে পাথর রেখে কেন মেনে নিয়েছেন? ইয়েস, উনি রেখে নিয়েছেন বিকজ উনি তো আজকে রাজা। পাথর রাখার কি আছে? আজকে বাংলাদেশের একটা রাজা ইউনিফর্ম পরে উনি ঘুরে বেড়াচ্ছেন, ওনার সবার থেকে রিলেশন ভালো। 4 আগস্টে ওনার রিলেশন ছিল ওখানকার বিএনপি সঙ্গে, ওনার লিডার ছিলেন জামাত ইসলামে আমির, ওনার তো সবার সঙ্গে ভালো রিলেশন ছিল। উনি তো প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে বললেন আপনাকে তো আমি প্রাণ রক্ষা করে আপনাকে সামরিক বাহিনীর বিমান দিচ্ছি আমি। উনি সব জায়গায় আছেন। আর আপনি বলছেন এটা এমার্জেন্সি তো অলরেডি আছে ওখানে। প্রত্যেকটা 35-36 ডিস্ট্রিক্টে আপনার আর্মি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আছে। আর্মি রাস্তায় টহল দিচ্ছে। যে বাইটের কথা, যে বক্তব্যের কথা আপনি বলছিলেন স্যার, আমি বক্তব্যটা একবার শোনাই। আসিফ মাহমুদ উপদেষ্টা, ক্রীড়া উপদেষ্টা, সম্ভবত অনেক উপদেষ্টা আছে ওদের, আমার মাথায়ও থাকে না, এই বিভিন্ন জায়গায় বিভিন্ন উপদেষ্টা বসে আছে, গোটা একটা উপদেষ্টা দল দেশ চালাচ্ছে। এটা মানে খুব কম দেখা যায়। কেউ মন্ত্রী না, কেউ ইলেক্টেড না, কেউ ভোট পায়নি, কিন্তু সবাই উপদেষ্টা। এ ডিসাইড করে নিয়েছে, ঠিক করে নিয়েছে আমি ক্রীড়াটা দেখবো, আমি খেলাটা দেখবো, কেউ ডিসাইড করে নিয়েছে আমি স্বরাষ্ট্র, সবাই উপদেশ দিচ্ছে। আচ্ছা, উপদেষ্টারা তো উপদেশ দেয়, তাই না স্যার? উপদেষ্টারা তো উপদেশ দেয়। কাকে উপদেশ দিচ্ছে? উপদেশটা দিচ্ছে কাকে? প্রধান উপদেষ্টা। সে উপদেশ দেবে কাকে? উপদেশ দেওয়ারই তো লোক নেই, আছে না? ইনভিজিবলি জেনারেল ওয়াকুরুজ্জামান আছেন, ঠিক, উনি নেতৃত্বে থেকে উনি সব উপদেশটা। আমি এবার বাইটটা শোনাই। এই আসিফ মাহমুদ তিনি বললেন বুকে পাথর রেখে নাকি ওয়াকারুজ্জামান মেনে নিয়েছিলেন মোহাম্মদ ইউনুসকে। কি বলেছিলেন তখন শুনবো, ফিরবো আলোচনায়। আরেকটা ইয়ে ছিল যে 6 তারিখ আর্মির সাথে আমাদের একটা বৈঠক হয়, 3 বাহিনী প্রধান, তারপর রাষ্ট্রপতি, প্রায় 4 ঘন্টার একটা বৈঠক হয়, যেটার মূল কথাটা ছিল যে সেনাপ্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস কেন। উনি বারবার বলার চেষ্টা করছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের নামে মামলা আছে, তিনি একজন কনভিক্টেড পার্সন আসলে কীভাবে ইয়ে হতে পারে, একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারে। সোসাইটির একটা বড় অংশ তো আসলে ওনাকে হেট করে। হুমকি সুরে সেখানে বলি যে যদি এটা রাষ্ট্রীয়ভাবে না হয়, যদি রাষ্ট্রপতি ঘোষণা না দেয় ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা হিসেবে, তাহলেও আমাদের কিছু যায় আসে না, কারণ আমরা অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছি। আমরা আমাদের তৈরি করা উপদেষ্টা পরিষদ নিয়ে শহীদ মিনারে গিয়ে শপথ নিব। এই হুমকিটা দেওয়ার পরে তারা একটু মানে নড়েচড়ে বসে এবং তারা গিয়ে রাষ্ট্রপতির সাথে ডিসকাস করে আসে। এবং সেনাপ্রধান লাস্ট আমার মনে পড়ে আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি। বুকে পাথর চাপা দিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মোহাম্মদ ইউনুসকে আনার। সেই মোহাম্মদ ইউনুসের দিন এবার শেষ হচ্ছে বলে গোটা বাংলাদেশে গুজব বলবো না, সবাই আলোচনা করছেন। আমি নাজমা কওসারের কাছে যাব। নাজমা কওসার, আমার প্রশ্ন হচ্ছে যদি ইউনুস পদত্যাগ করেন, ইউনুসকে পদত্যাগ করতেই হবে আর কিছুদিনের মধ্যে, কিছু করার নেই ওনার যেভাবে চাপ আসছে। আমার প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা তিনি বাংলাদেশে ফিরছেন এমনটাও শোনা যাচ্ছে, আপনি বলুন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন, কি পরিকল্পনা পরে বলুন। বাংলাদেশের সংবিধানকে যদি আমরা অনুসরণ করি, বাংলাদেশের সংবিধানে আসলে অন্তর্বর্তীকালীন সরকার বলতে কোনো সরকার নেই, এবং কেয়ারটেকার গভর্নমেন্ট বলতেও এই মুহূর্তে কিছু নেই অ্যাকচুয়ালি। তো অন্তর্বর্তীকালীন সরকার উনি কিভাবে হলেন? আর যদি হয়েও থাকে, ধরে নিলাম যে হাইকোর্টের রেফারেন্ডাম নিয়ে উনি এসেছেন, তো ঠিক আছে 30 দিন। বিশেষ যদি পরিস্থিতি থাকে তাহলে আরও 30 দিন।
এরপরে তো টোটালি এখন যা চলছে সেটা সম্পূর্ণ অবৈধ সরকার। বাংলাদেশের সংবিধান, কেয়ারটেকার গভর্নমেন্ট বলতে কোনো কিছু নেই, অন্তর্বর্তীকালীন সরকার বলতে কিছু নেই। আমরা বাংলাদেশের সংবিধানকে যদি আমরা মানি, আমরা বলবো যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী আমার বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী, উনি এখনো প্রধানমন্ত্রী। কারণ এবং যদি আরেকটি আগামী বাংলাদেশের সংবিধান বলছে আগামী নির্বাচন পর্যন্ত আরেকজন প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করা পর্যন্ত উনি জননেত্রী শেখ হাসিনাই মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। সুতরাং এখানে আসলে দ্বিমতের কিছু নেই যে ইউনূস পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী জননেত্রী শেখ হাসিনা স্পিকার আছে, সংসদ ডাকবে, পার্লামেন্ট ভাঙা হয়েছে, সেটাও অবৈধ হয়েছে। কারণ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অনুরোধ জানায়নি সংসদ ভেঙে দেওয়ার জন্য, সেরকম কোনো লিখিত ওনারা দেখাতে পারেননি আজ পর্যন্ত কেউ। সুতরাং সংসদ দেখবে, পার্লামেন্ট আসবে, প্রধানমন্ত্রী শপথ আসবে এবং প্রয়োজনে যত দ্রুত সম্ভব নির্বাচন দিবে। আরেকটি হতে পারে সকলের সাথে আলাপ আলোচনা সাপেক্ষে একজন ইন্টারিম গভর্নমেন্ট হিসাবে আইনকে সংশোধন করে নির্বাচন দিতে হবে উইদিন 90 ডেজ, 30 দিনের মধ্যে, 90 দিনের মধ্যে নির্বাচন দিতে হবে। এরকম সেটা একটা আওয়ামী লীগের সাথে আলোচনা করে সকল দলের সাথে, আওয়ামী লীগ, বিএনপি সহ যাদের নিবন্ধিত রাজনৈতিক দল যারা এখন যারা হাউকাউ চাচামেচি করছেন, দেশে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করার চেষ্টা করছেন, এরা কেউই নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দল নয়। সুতরাং তাদের না না, এই নতুন নতুন রাজনৈতিক দল তৈরি হচ্ছে, প্রত্যেকে এবার নতুন করে নিজের বক্তব্য রাখছে, একটা কেয়াসের প্রতি মানে পুরো সম্পূর্ণ আইনি ব্যবস্থা ভেঙে পড়েছে। এবং এখান থেকে একটা ব্রেকিং নিউজ আসছে, নাজমা কওসার একটু সঙ্গে থাকুন, আমি আসছি। একটা ব্রেকিং নিউজ আমার এই মুহূর্তে দেখাতে হবে। বাংলাদেশ থেকে খবর উঠে আসছে এই মুহূর্তে, বাংলাদেশের খবর, বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টির মিছিলে হামলা হয়েছে। দলের শীর্ষ নেতা হান্নান মাসুদের পথসভায় হামলা। নোয়াখালীর হাতিয়া উপজেলার ঘটনা। গুরুতর জখম হান্নান সহ অন্তত 20 জন। দলের শীর্ষ নেতা, এই নতুন যে পার্টি জাতীয় নাগরিক পার্টি, নতুন পার্টির ওপরেই হামলা হচ্ছে। নতুন পার্টি, বড় বড় কথা, তাদের উপর হামলা হচ্ছে এবং দলের শীর্ষ নেতা হান্নান মাসুদের উপর হামলা হয়েছে। আইন শৃঙ্খলা ব্যবস্থা মোহাম্মদ ইউনূস মেনটেন করতে পারছে না, তাই জন্য তাকে পদত্যাগ করতে হবে। এটা একটা সোজা কথা। নিজের নতুন নতুন দল, সেগুলোকেই কোনোভাবে আইনি সুরক্ষা দিতে পারছে না মোহাম্মদ ইউনূস। আইনিভাবে কোনো সিস্টেম নেই বাংলাদেশে এবং সেনার হাতে ক্ষমতা যাওয়া অত্যন্ত প্রয়োজন, তাই নয় কি? আমি প্রশ্ন করব নরেন্দ্রনাথ মজুমদারকে। নরেন্দ্রনাথ বাবু, আপনি আজকে, আচ্ছা, নরেন্দ্রনাথ বাবুর কাছে যাওয়ার আগে আমি প্রশ্ন করব নিঝুম মজুমদারকে, আইনজীবী, বাংলাদেশে বহুদিন আপনি গোটা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বারবার কমেন্ট করেছেন, বাংলাদেশে আপনি থেকেছেন এবং বাংলাদেশ সম্পর্কে জানেন। আজকের পরিস্থিতি কখনো দেখেছেন কেউ র্যালি করছে, তারপর হামলা হচ্ছে, কেউ একটা কথা বলছে, কেউ তার উল্টো দিকে কথা বলছে, খুন হয়ে যাচ্ছে, হিন্দুদের বাড়ি জ্বলছে। এই অবস্থায় সেনাবাহিনীর তো দ্রুত প্রয়োজন, সত্তর প্রয়োজন এই মুহূর্তে ক্ষমতা হাতে নিয়ে গোটা বাংলাদেশে ইমার্জেন্সি ডিক্লেয়ার করে তারপর নির্বাচন করা। সেটা কখন করবে বলে মনে হচ্ছে নিঝুম মজুমদার? আজকে, কালকে, কবে হতে পারে এটা? আপনাকে অনেক ধন্যবাদ। আমার অ্যাজাম্পশনটা আসলে কোনো সুনির্দিষ্ট সময়ে উল্লেখ করে নয় যে এই দিন নেওয়া উচিত বা ওই দিন নেওয়া উচিত, কিন্তু আপনার মতো আমিও একমত যে বাংলাদেশে এখন যে অবস্থা চলছে, এই যে বাংলাদেশের ক্রমাগত মধ্যযুগের দিকে যাত্রা, ধর্ষণ, হত্যা, খুন, একজন মানুষ বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করে, তার বাবাকে মেরে ফেলছে, মাকে মেরে ফেলছে, নামাজরত অবস্থাতে এক ভদ্রমহিলাকে মেরে ফেলেছে কারণ তার ছেলে ছাত্রলীগ করতে বলে। তো বাংলাদেশ অবস্থাটা এমন হয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগের নাম মুখে নেওয়া মাত্র আপনাকে খুন করছে, অর্থাৎ আপনাকে একটা গৃহযুদ্ধের দিকে সম্পূর্ণভাবে ঠেলে দিয়েছে। এইরকম একটা জায়গাতে যখন সেনাপ্রধান বলছেন যে সবাইকে নিয়ে ইলেকশনটা হওয়া উচিত, যেটা ইউরোপিয়ান ইউনিয়ন বলছে, ব্রিটেন বলছে, আমেরিকা বলছে, ইন্ডিয়া বলছে, সবাই বলছে যে একটা ইনক্লুসিভ ইলেকশনের কথা, কিন্তু গায়ের জোরে বাংলাদেশের সংবিধানে যা আছে সেইটাকে ব্যতি রেখে তারা তো একটা অবৈধ সরকার গঠন করেছেই, প্লাস তারা কাউকে কথা বলতে দেবে না। তো এইরকম একটা সিচুয়েশনে আমরা সাধারণত কার উপরে ভরসা করি? আইন শৃঙ্খলা বাহিনীর উপরে, কিংবা যারা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে সবসময় কাজ করে থাকে। তাহলে সেই ইনস্টিটিউশনটা কি? সেই ইনস্টিটিউশন হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী। সে কারণেই বোধ করি সেনাবাহিনীর প্রতি আমাদের একটা আস্থার জায়গা আছে, যে সেনাবাহিনী এরকম একটা অবস্থাতে ক্ষমতার ব্যাপার, এই যে যারা এই দখলদার বাহিনী, এই যে টোকাইরা এই মুহূর্তে ক্ষমতা দখল করে আছে, তাদের ব্যাপারে একটা সিদ্ধান্তে তারা যেতে পারে, সেটা নিয়েই সম্ভবত আমরা আলাপগুলো করছি। কিন্তু এটা বলাটা দুষ্কর
যে সেনাবাহিনী এটা আদৌ তারা কখন নেবে কিনা, ইমার্জেন্সিটা ডিক্লেয়ার করবে কিনা, এই ব্যাপারে আমি মন্তব্য করতে চাচ্ছি না, বাট নেওয়া উচিত বলে আমি অন্ততপক্ষে মনে করি। একটু আগে যে আমি একটা ছোট্ট একটু সংযুক্তি দিতে চাই, একটু আগে যে অ্যাডভোকেট নাজমা কাউসার যে বক্তব্য দিয়েছেন, আমার পূর্ণ সমর্থন আছে। জাস্ট আমি একটু অ্যাড করতে চাই যে এই যে সুপ্রিম কোর্টের একটা মতামত নিয়েছে বলে তিনি বললেন, সেই মতামত নিয়েছে বলে এমন ধরনের কোনো প্রমাণও আসলে পাওয়া যায়নি। অর্থাৎ রাষ্ট্রপতি যে কোনো ধরনের অ্যাডভাইস করেছেন এবং সেটা নথিপত্রও পাওয়া যায়নি। ফলে এই যে এখন যারা চেপে বসে আছে বাংলাদেশের, তারা কমপ্লিটলি অবৈধ। বাংলাদেশের সংবিধানে এমন অন্তর্বর্তী সরকারের সামান্যতম কোনো নির্দেশনাও নেই। সো এটা হচ্ছে আমার, এই গোটা সরকারটা একটা অবৈধ সরকার চলছে, একটা অবৈধ সরকার চলছে। কিন্তু সেই অবৈধ সরকারের সঙ্গে দেখা করতেও বিভিন্ন দেশের প্রতিনিধিরা আসছেন, সেটাও তো বন্ধ হওয়া উচিত। দেখুন, আপনি সম্ভবত জেনে থাকবেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করার জন্য ইউনূস পুরো জানপ্রাণ শেষ করে ফেলছে, কিন্তু প্রধানমন্ত্রী সেটা দিচ্ছে না, কারণ কি এটা একটা অবৈধ সরকার। আর এছাড়া ভারত সরকার পরিষ্কার করে বলে দিয়েছে যে বাংলাদেশে একটি নির্বাচনী গণতান্ত্রিক সরকার না আসলে তারা আসলে ডিলিংসে যাবে না। এই পৃথিবীর অন্যতম একটা বড় গণতান্ত্রিক রাষ্ট্র যখন এই কথা বলে, আপনার নিশ্চয়ই এটা বুঝতে আর বাকি থাকে না যে ভারতের পজিশন কিংবা পৃথিবীর অন্যান্য দেশের পজিশনটা কি। তুলসী গ্যাবার্ড বাংলাদেশে এসে বলেছে যে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে। সেনাপ্রধান নিজে বলেছে যে সামনের মাসে একটা আক্রমণ তিনি আশা করছেন বা করবে বলে তাদের কাছে খবর আছে। সো এগুলো কি নির্দেশ করে? একটা মধ্যযুগকে নির্দেশ করে। বাংলাদেশ একটা মধ্যযুগে হাঁটছে এই মুহূর্তে। বেশ, আমার হাতে একটি কাগজ রয়েছে, আমি বিমল স্যারের কাছে যাওয়ার আগে, প্রত্যেকের কাছে যাওয়ার আগে, ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার প্রতিষ্ঠান সমূহের নানাবিধ অসঙ্গতি ও দুর্নীতির রিপোর্ট, এবং সেই রিপোর্ট প্রকাশ পেয়েছে, সেই রিপোর্ট রিপাবলিক বাংলার হাতে এসে পৌঁছেছে। একাধিক রিপোর্ট মোহাম্মদ ইউনূসের রিপাবলিক বাংলার হাতে রয়েছে। এই রিপোর্টের মধ্যে মোহাম্মদ ইউনূস যে বিভিন্ন সংস্থাগুলি চালায়, যেমন মালিকানা সংক্রান্ত অসঙ্গতি কি, গ্রামীণ ব্যাংক, গ্রামীণ কল্যাণ ফান্ড, গ্রামীণ টেলিকম গঠন, এসএএফ ফান্ড, এবং তার কোথা থেকে ফান্ড এসছে, কোথায় সেই ফান্ড গেছে, তার নথি প্রত্যেকটা রিপাবলিক বাংলার হাতে এই মুহূর্তে রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূস, যিনি একটি দুর্নীতিবাজ, যিনি একটি দুর্নীতিগ্রস্ত চোর, যার টাকা কোটি কোটি ডলার তার ফান্ডে ঢোকে, তাকে বসানো হয়েছে আমেরিকার তরফে বাংলাদেশে কোটি কোটি ডলার তোলার জন্য। এবং ডিপ স্টেটের এজেন্ট মোহাম্মদ ইউনূস, জঙ্গিদের সমর্থনকারী মোহাম্মদ ইউনূস, তার যাওয়ার সময় হয়ে গিয়েছে। সেই সময়টা এখন এই মুহূর্তে হয়ে গিয়েছে সময়। মোহাম্মদ ইউনূস দিন গুনছে, কিন্তু তার পরিবর্তে কে আসবে? আমি যাব বিমল স্যারের কাছে, তারপর আমি প্রত্যেকের কাছে আবার যাব। বিমল স্যার, আপনারা বাংলাদেশ যখন স্বাধীন হচ্ছে, আপনারা সরাসরি সেখানে ইন্টারভেন করেন, সরাসরি সেই যুদ্ধে অংশ নেন, আপনারা বাংলাদেশকে স্বাধীন করেন। সেই স্বাধীন হওয়া বাংলাদেশে একদিকে যেমন হিন্দুদের ওপর অত্যাচার চলে, আরেকদিকে এই মোহাম্মদ ইউনূস, চোর চিটিংবাজ মোহাম্মদ ইউনূস, সে সরকার চালাচ্ছে। বা সেই সরকারটা যদি নাও থাকে, মোহাম্মদ ইউনূস যদি পদত্যাগ করে, সেই জায়গাতে এমন কাউকে বসাতে হবে যিনি দুর্নীতিগ্রস্ত, চোর চিটিংবাজ নয়, বা যে এই জঙ্গিবাদীদের সমর্থন করে না। এই টপ সিক্রেট ফাইলে রয়েছে আমার কাছে, যেখানে সেনাবাহিনীর সদস্যরা এবং সেনাবাহিনীর একদম টপে যিনি বসে আছেন ওয়াকারুজ্জামান, মিটিংয়ে তারা বিচার করছে সেখানে ইমার্জেন্সি লাগু হবে কিনা। আপনার কি মনে হয় এই মুহূর্তে সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপ নিয়ে গোটা দেশটায় ক্ষমতা কায়েম করে সেখানে আইনের শাসন ফিরিয়ে আনা প্রয়োজন কিনা? আমি প্রথমে বলবো যে সেনার প্রধান উনি যে ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, আমি বলবো এটা একজন সেনাপ্রধান হিসাবে এটা বিরাট সাফল্য ওনার। কারণ হচ্ছে যে অন্য কোনো দেশে হলে আজকে ওনারা ওয়েট করতেন না কখনোই যে কখন উনি সময় পাবেন, কখন দেশে হবে, সামরিক শাসন জারি হবে। সামরিক শাসন অনেক দিন আগেই হয়ে যাওয়া উচিত ছিল, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে উপদেষ্টা, যে সরকার নেই, কোনো সরকার বাংলাদেশে নেই। আমরা যখন বাংলাদেশকে স্বাধীন করেছিলাম তখন কিন্তু একটা জিনিস, আমি যেহেতু একদম ফ্রন্টে ছিলাম এবং বাংলাদেশে ছিলাম, আমি যেটা দেখেছি, বহুদিন আমি বাংলাদেশে ছিলাম, যে তাদের যে ক্ষমতা, সেই ক্ষমতাটা সীমিত ছিল। এই কারণে তাদের কাছে কোনোদিন কোনো ক্ষমতা ছিল না, আইনি প্রশাসন তাদের হাতে ছিল না কখনো, সম্পূর্ণ ছিল পশ্চিম পাকিস্তানের হাতে। সুতরাং তাদের মধ্যে সেই জিনিসটা, যে আইন শৃঙ্খলা কীভাবে রাখতে হয়, সেই জিনিসটা প্রথমে আসেনি। তারপরে আস্তে 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 যখন এদের
ম্যাচিওর হয়েছে, তারপরে তাদের এই জিনিস আছে। আজকে দেখুন, আজকে সম্পূর্ণ দেশটা চলছে উপদেশটাকে দিয়ে। উপদেশটা মানে কি? উপদেশ দিচ্ছেন, কাকে উপদেশ দিচ্ছেন এবং কে শুনবে, কাজটা করবে কে? সবাই উপদেশটা। সবাই যদি উপদেশটা হয় তাহলে একজনকে তো সেটা ইমপ্লিমেন্ট করতে হবে। হু উইল ইমপ্লিমেন্ট দ্য অর্ডার? একজন অর্ডার দিচ্ছে, ইমপ্লিমেন্ট করার কেউ নেই। এই অবস্থার মধ্যে আমি বলবো সেনা প্রধান উনি যে ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, এটা একটা বিরাট পরীক্ষা। আমার মনে হয় উনি যে কোনো দিন যে কোনোভাবে উনি যেভাবে তৈরি হচ্ছেন, অলরেডি ঢাকাতে যেভাবে চতুর্দিক দিয়ে তারা ঘিরে ফেলেছেন। প্রথম কথা হচ্ছে ওনার মাথায় একটা জিনিস আছে, সিভিলিয়ান যারা আছে ওখানকার বহু সব লোক তো আর সমান নয়, ওখানে বহু লোক আসে যারা জানে যে এই দেশটাকে এখন ইউনুসের হাত থেকে বাঁচাতে হলে একমাত্র রাস্তা যে সেনার প্রধানকে মাঠে নামানো। এবং সেই জন্য উনি ঠিক বুদ্ধি করে এমন সুন্দরভাবে আগে ওনার সেনাকে কিন্তু ঢাকায় নিয়ে এসছেন। সমস্ত আশেপাশে যেসব ইয়েগুলো ছিল, ক্যান্টনমেন্ট ছিল, প্রতিটি ক্যান্টনমেন্ট থেকে আগে সেনা নিয়ে এসছেন শহরের মধ্যে। তাতে কি হচ্ছে, জেনারেল পাবলিক যারা আছে তাদের মধ্যে একটা যে ভীতির সঞ্চার হয়, হঠাৎ করে আর্মি ঢুকে গেলে পারে শহরে, সেই জিনিসটা থাকবে না। এইটা কিন্তু আমি বলবো সেনার প্রধানের সেনাপ্রধানের একটা বিরাট সাফল্য এখানে। উনি যখন নিজের হাতে দেশটাকে নেবেন তখন ওনাকে কোনো অসুবিধা ফেস করতে হবে না। এখানে আমি বলি জিওসি যারা রয়েছে আশপাশের বিভিন্ন জায়গার তারা এসে পৌঁছেছেন। কোন কোন ইনফ্যান্ট্রি ডিভিশন 7, 9, 55, 66 সব ঢাকার আশেপাশে, সেখান থেকে এসে পৌঁছেছেন। তারা এই মিটিং করেছেন, এই মিটিংয়ে তারা ছিলেন, অর্থাৎ কোনো একটা ইঙ্গিত রয়েছে ওই জায়গায় মুভমেন্ট হচ্ছে এবং যে কোনো মুহূর্তে কিছু বড় ঘোষণা হতে পারে। একদম তাই, কারণ ওনারা সব দিক দিয়ে তৈরি হয়ে নেমেছেন। আমি বলবো এটা একটা বিরাট ধৈর্যের পরীক্ষা দিয়েছেন সেনাপ্রধান। বেশ, এখন ওনার কাছে একটাই রাস্তা, যে কোনোভাবে এই উপদেষ্টা মণ্ডলীকে সরাতে হবে। উপদেষ্টা মণ্ডলী দিকে কোনোদিন কোনো দেশ চলেন না, চলতে পারেন না। ঠিক, সুতরাং সেই উপদেশটাকে যদি সরাতে হয় একমাত্র রাস্তা হচ্ছে সেনাপ্রধানকে আসতে হবে। শুধু তাই নয়, ওনাকে সাপোর্ট নিতে হবে যে জেনারেল পাবলিক যারা আছে, সিটিজেন যারা আছে, বাংলাদেশের নাগরিক যারা আছে, তাদেরকে তার সাপোর্টটা নিতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, যারা আজকে দেখছেন বহু নতুন নতুন পার্টি হচ্ছে, কারণ কি উপায় নেই। ছাত্র নেতা যারা ভেবেছিল যে আমরা হাসিনা সরকার যে ছিল তাকে সরিয়ে দিয়ে আমরা একটা সরকার মানে বাংলাদেশকে নিজেদের হাতের মুঠোয় নেব, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, যাদের কোনো অভিজ্ঞতাই নেই, যারা কোনোদিন যখনই কোনোদিন, সুতরাং সেই অবস্থার মধ্যে দেশ চালাবে কি করে, যাদের আজকে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। এখান থেকে আমি একটা কথা জানাই দর্শকদের, আমি একটা কথা জানাই দর্শকদের, নরেন্দ্রনাথ মজুমদার ইউনুসের পক্ষে কথা বলেন তিনি। নরেন্দ্রনাথ মজুমদার সাধারণ সম্পাদক, বিবেকানন্দ গবেষণা কেন্দ্র বাংলাদেশ। আজ তার আমাদের সঙ্গে অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল, ইউনুসের পক্ষে কথা বলেন। শেষ মুহূর্তে তিনি যোগ দিলেন না। কেন দিলেন না, কোন অনিবার্য কারণে, নরেন্দ্রনাথ মজুমদার উত্তর দেবেন। কিন্তু নরেন্দ্রনাথ মজুমদারের এই যোগ না দেওয়া কর্নেল স্যার বুঝিয়ে দিচ্ছে যে যারা ইউনুসপন্থী, যারা ইউনুসের সমর্থক, তাদের কোথাও ভয় লেগেছে। নাহলে হঠাৎ করে শেষ মুহূর্তে এই অনুষ্ঠানে যোগ না দিয়ে, বক্তব্য না রেখে তিনি প্রমাণ করলেন মোহাম্মদ ইউনুস কতটা ভয় থরথর করে কাঁপছে এই মুহূর্তে, তাই নয় কি স্যার? বলুন। দেখুন, একটা রমজান মাস, রমজান মাসের মধ্যে আমরা সবাইকে ক্ষমা করে দিই। একটা অপারেশন আছে ডেভিল হান্ট। ডেভিল হান্ট কারা করছে? পুলিশ করছে না আর্মি করছে? আর কতজন লোক মানুষ এখন জেলে আছেন আন্ডার ট্রায়াল? 21,000 থেকে বেশি যদি আমাদের ডাটা ঠিক থাকে। ওই 21 জন লোক, ওদের পরিবার লোক, ওরা কি করে এখন ঈদ মানাবে? ওরা কি করে উল্লাস করবে? ওদের পরিবারে 21,000 লোক এই আর্মি করেছে না কে করেছে? এইটা আমাদের দুজন প্রবীণ আমাদের আইনজীবী আপনাদের প্যানেলে আছেন। আজকে জরুরি ছিল ওই ডেভিল হান্ট নিয়ে কথা বলতে, কি এই যে বাংলাদেশের আর্মি চিফ আছেন উনি জবাব দেন, এই ডেভিল হান্ট কোন ডেভিল আপনি খুঁজেছেন? আর এই 21,000 থেকে বেশি লোক যারা জেলে আছে ওরা কারা? ওরা কি ডেভিল আছেন? ওরা কি জামাতের লোক? ওরা কি বিএনপি লোক? নয়। এই জন্য আপনাকে দায়ী করছি আমরা, ওটা জবাব দিন আপনারা। নাম্বার 1। নাম্বার 2, এই যে নতুন রাজা এসছেন
ওনার নতুন কাপড় এসছে। নতুন রাজা কে? নতুন রাজা ইউনুস, সরি জেনারেল ওয়াকারুজ্জামান। ওয়াকারুজ্জামানকে আপনি নতুন রাজা বলছেন? ইয়েস, হি ইজ রাজা। উনি পুরো কন্ট্রোলে আছেন, উনি বাংলাদেশে। উনি কন্ট্রোল করছেন? উনি কন্ট্রোল করছে। ইউনুস করছে না? না, কেউ করছে না। হাসনাত আব্দুল্লাহ এই সেই হ্যানত্যান করছে না? উনি বুঝতে পেরেছেন যে হাসনাতে যতগুলো জঙ্গি ছেলেগুলো, ওদের ঢাকার বাইরে কোন জঙ্গি ছেলে 23 মিলিয়ন আজকে দরকার আছে আমাদের এই বাংলাদেশ সুপ্রিম কোর্টে কি 23 মিলিয়ন ডলার কোথায় গেল? কোথায় আছে 260 কোটি থেকে বেশি টাকা? এই 260 কোটি টাকা নিয়ে এই জঙ্গি ছেলেগুলো হোয়াটসঅ্যাপ ফেসবুক টুইটার করে মানুষকে একটা বিভ্রান্ত করেছিল। ওরা ভেবেছিল যে আমরা এখানকার নতুন লোক যারা আমরা দল বানাবো। এখন জেনারেল ওয়াকারুজ্জামান বুঝতে পেরেছেন, রাইট? জেনারেল ওয়াকারুজ্জামান তো সবার সঙ্গে রিলেশন ভালো। আওয়ামী লীগের সেই প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদের ছেলে বলছেন আর্মির সঙ্গে আমাদের ভালো রিলেশন, উনি আমার মাকে একটা সামরিক বিমান দিয়েছেন। উনি গোলাম হাসানের ছেলে ব্রিগেডিয়ার আব্দুল্লাহকে রিলিজ করে ওনাকে রিস্টোর করেছে। আওয়ামী লীগ জামাত ইসলামের আমির, ওনার নেতা বিএনপি 2 তারিখে 2 জানুয়ারি উনি গিয়েছিলেন ম্যাডাম খালেদা জিয়ার কাছে, বলে ম্যাডাম আপনার শরীর কিরকম, আমি আছি। আর এবার উনি 11 মার্চে কাকে ডাকলেন? উনি ডাকলেন এই যে ছোকরাগুলো যাদেরকে আমাদের সিপাই, বাংলাদেশের সিপাইও কথা বলবে না, ওদেরকে নিজে বাড়িতে ডাকলেন। আর কি কথা বলছেন? উনি নেগোশিয়েট করছেন কি তোমরা কিছু সিট নিয়ে নাও, তুমি কথা বলো। এই ঠিক বলছে যারা বাংলাদেশের মানুষ, 17 কোটি মানুষ ভালোই বলছে ক্যান্টনমেন্ট পলিটিক্স হ্যাজ টু বি ক্লোজড। ইট ইজ अगेंस्ट দ্য ইন্ডিয়া, ইট ইজ अगेंस्ट দ্য ডেমোক্রেটিক নর্মস। এই ক্যান্টনমেন্ট পলিটিক্স করে জিয়াউর রহমান অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট তৈরি করলেন। এই জিয়াউর রহমানের ইরশাদের কথাগুলো, ওরা মুক্তিযোদ্ধার আগেনস্টে ছিলেন। আর আজকে যদি ক্যান্টনমেন্ট আবার পলিটিক্স ঢুকেছে, এই ওয়াকারুজ্জামান ওনার হিরো, নতুন রাজা, এনাকে এটা দায়িত্ব নিতে হবে। স্যার একটা ব্রেকিং উঠে আসছে, ব্রেকিং ছোট্ট করে নেব, গুরুত্বপূর্ণ ব্রেকিং। হঠাৎ করে জানা যাচ্ছে মোহাম্মদ ইউনুস আজকে বক্তব্য রাখবেন সন্ধ্যে 7টার সময়। জনতার উদ্দেশ্যে ভাষণ দেবেন মোহাম্মদ ইউনুস। 26শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে তার বলার কথা, কিন্তু এই ঘোষণায় অন্য বড় কিছুও থাকতে পারে। পদত্যাগ করবেন নাকি সেনাকে সরানোর কথা বলবেন, সেনাপ্রধানকে সরানোর কথা বলবেন, সেটা সময়ের অপেক্ষা। 7টার সময় দেখা যাবে। আমি নাজমা কওসারের কাছে যাবো। নাজমা কওসার, আমার প্রশ্ন, নাজমা ম্যাডাম, মোহাম্মদ ইউনুস 7টার সময় বক্তব্য রাখবেন, বক্তব্যে বড় কিছু থাকতে পারে, তিনি বলতে পারেন আমি পদত্যাগ করছি, হয়তো বলবেন না কারণ তার চেয়ারটা খুব প্রিয়, কিংবা বলতে পারেন সেনাপ্রধানকে সরিয়ে দিচ্ছি, অথবা বলতে পারেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিচ্ছি, যেটা তিনি এখন পর্যন্ত করতে পারেননি। এত আক্রমণ হচ্ছে, এত কিছু হচ্ছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে না কিছুতেই মোহাম্মদ ইউনুস। এর পিছনে কি? একটু আগে, কদিন আগে আমি একটা ডিবেট করছিলাম, সেখানে বারবার উঠে আসছিল যে আওয়ামী লীগ নাকি সেনাপ্রধানকে কন্ট্রোল করছে, এমনটাও বলা হচ্ছে এই ছাত্র নেতাদের তরফ থেকে। তো আওয়ামী লীগ যদি ইউনুসকে কন্ট্রোল করে, ছাত্র নেতাদের কন্ট্রোল করে, সবটাই কন্ট্রোল করে, তাহলে আওয়ামী লীগ তো রয়েছেই বাংলাদেশে, কি বলবেন? সেটাই, মোহাম্মদ ইউনুস সেনাপ্রধানকে নাম্বার 1 হচ্ছে মোহাম্মদ ইউনুস সেনাপ্রধানকে বরখাস্ত করার ক্ষমতা রাখে না, সেটা একমাত্র রাষ্ট্রপতি করতে পারে। এবং বাংলাদেশে যদি সামরিক আইন জারি করতে হয় অথবা জরুরি আইন জারি করতে হয়, সেই ক্ষমতাও একমাত্রই আছে আমাদের মহামান্য রাষ্ট্রপতির হাতে। এখানে ডক্টর ইউনূসের করার কিছু নেই। উনি অবৈধভাবে জাতির ঘাড়ে চেপে পুরো বাংলাদেশটাকে ধ্বংস করেছে। আজকে একটা ধ্বংসের নৈরাজ্যের রক্তাক্ত প্রান্তরে পরিণত হয়েছে বাংলাদেশ। সিরিয়ার আফগানিস্তানের মতো অবস্থায় নিয়ে গেছে বাংলাদেশকে। সেখানে উনি কি কথা বলবেন? উনার এই গুন্ডা বাহিনী, টোকাই বাহিনী আছে, গুন্ডা বাহিনী আছে, যেগুলি যাদের বাবারা মানে খেতে ফসলে কাজ করে, এখনো রাজমিস্ত্রি কাজ করে, সেই ছেলেগুলোকে টাকার বিনিময়ে কিনে এনে আজকে সারা দেশ জুড়ে যে নৈরাজ্য তৈরি করা হয়েছে, সাথে আছে স্বাধীনতা বিরোধী জামাত চক্র, হিজবুতি চক্র, যারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধূলিসাৎ করছে। এবং তাদের আপনার বিরুদ্ধে যার কথা বলার ছিল নরেন্দ্রনাথ মজুমদার, তিনি শেষ মুহূর্তে এলেন না, কেন এলেন না? আপনাকে ভয় পাচ্ছেন? এবং উনার সম্পূর্ণ নাটক করছেন উনি এই ছেলেদেরকে রাস্তায় নামিয়ে দিয়ে। এখন সেনাবাহিনীকে মুখোমুখি তৈরি করে, সেনাবাহিনীকে বিতর্কিত করে, দেশে একটা বিতর্কিত অবস্থা তৈরি করে উনি নির্বাচনকে পিছিয়ে দিতে চাচ্ছেন। উনার ক্ষমতাকে উনি দীর্ঘায়িত করার জন্য এই চক্রান্ত করছেন উনি। সম্পূর্ণ সমস্ত নৈরাজ্য পরিস্থিতির পিছনে ডক্টর ইউনূস এবং তার এই স্বাধীনতা বিরোধী। সেটাই নাজমা ম্যাডাম, আপনার বিপক্ষে যে বলার ছিল সেই ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস, যে নিজেকে ডক্টর বলে, তার সমর্থক, সে আজকে শেষ মুহূর্তে এলো না এই অনুষ্ঠানে, অর্থাৎ ভয় পেয়েছে, অর্থাৎ হঠাৎ করে ভয়ের বাতাবরণ সৃষ্টি হচ্ছে, তাই নয় কি? দ্রুত শেষ করুন নাজমা ম্যাডাম।
অবশ্যই অবশ্যই তাই এরা সবাই আসলে এখন কোনো পালাবার রাস্তা নেই, নিজেদেরকে রক্ষা করার জন্যই এরা আরেকটা আমাদের আশঙ্কা এরা আরেকটি হত্যাকাণ্ড ঘটাবে বাংলাদেশে। আরেকটা জেলে হত্যাকাণ্ড। যে সকল আমি 10 সেকেন্ড দেব নিজুম মজুমদার এবং বিমল স্যারকে 10 সেকেন্ড করে, কারণ সময় একদম কম। ম্যাডাম একটু সঙ্গে থাকুন, আমি একদম 10 সেকেন্ড। নিজুম মজুমদার, কনক্লুডিং কমেন্ট, কি হতে চলেছে বাংলাদেশে? নিজুম মজুমদার। কি হতে চলেছে, আপনারা যেরকম জরুরি অবস্থার কথা বলছেন সেটা আমি হয়তো বা এইভাবে না বলতে পারলেও আমি এতটুকু নিশ্চিত করে বলতে পারি যে এই দখলদার বাহিনী বাংলাদেশে সার্ভাইভ করতে পারে না। সেটা বাংলাদেশের কৃষক বলুন, বাংলাদেশের শ্রমিক বলুন, মুটে মজুর বলেন, যে কেউই হোক না কেন, যে তারা এটা রিভল্ট করবেই। আমি মনে করি যে এই অবৈধ সরকারের সময় শেষ হয়ে গেছে। শেষ সেন্টেন্স, একটা সেন্টেন্স দেবো। হ্যাঁ, একটা সেন্টেন্স। একদম ঠিক কথা। কারণ হচ্ছে যে সংবিধান হিসাব যদি মানতে হয় তাহলে পরে যে উপদেষ্টা কমিটি এখন বর্তমানে বাংলাদেশে আছে তাদের আইন হিসাবে কোনো আস্থাই নেই তাদের থাকার ওখানে, তারা কোনো মতেই সেখানে একদম শেষ সেন্টেন্স, আমার সময় নেই, জোর করে আছে, জোর করে আছে। শেষ সেন্টেন্স। 5 আগস্টে একজন সার্ভিং মেজর জেনারেলকে এই চিফ অমিত শাহ বাংলাদেশ আর্মি ওনাকে অ্যারেস্ট করে জেলে দিল, আর উনি জেলে বললেন কি স্যার আমি তো শেখ হাসিনার সঙ্গে কথাই বলিনি। ডিজিএফআই 5টা লেফটেন্যান্ট, 3 জন লেফটেন্যান্ট গায়েব। এই পাওয়ারটা আপনাকে বাংলাদেশ আর্মি চিফকে কে দিল, এটা জবাব দিন। পুলিশকে সরিয়ে দিল, কে পাওয়ার দিল? যে বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর থাকছে, আজকে কালকে বড় কোনো ঘোষণা হতে পারে, 7টার সময় বলবেন মোহাম্মদ ইউনূস, কিংবা সেনা প্রধানও বলতে পারেন যে কোনো মুহূর্তে। নজর থাকছে বাংলাদেশের দিকে, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। কিশোরের অগ্নিবাণ আজ এই পর্যন্ত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।